প্রথম দফায় দেশব্যাপী ৭১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত অর্ধ শতাধিক। ভারত থেকে এবার ডিজেল আমদানি শুরু করল বাংলাদেশ। আশাবাদ উত্তরবঙ্গে জ্বালানি তেলের সংকট কাটবে, তবে সাশ্রয়ী মূল্য নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। এবং স্বাস্থ্য ঝুঁকি জেনেও বেশি লাভের আশায় তামাক চাষে ঝুঁকছেন টাঙ্গাইলের চাষিরা। সরকারের নিষেধাজ্ঞা না থাকায় কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, দাবি প্রশাসনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। দর্শক, শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে প্রথম ধাপে দেশের ৩৬টি জেলার ৭১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শুরুর পরপরই দু একটি জায়গায় ভোট কেন্দ্র দখলের চেষ্টা এবং সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আহত হন। সকাল ৯টার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নেও সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। এদিকে কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের একটি ভোট কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। নোয়াখালীর হাতিয়ায় চর কিং বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার গুলিবিদ্ধ হয়েছেন। কুমিল্লা ও সাতক্ষীরাতেও সংঘর্ষের ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ভোলা, মাদারীপুর, ঝিনাইদহ ও শেরপুরের বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর আগে সকাল ৮টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোট গ্রহণ শুরুর আগেই কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়াতে দেখা গেছে ভোটারদের। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এ সময় নির্বাচনী এলাকাগুলোতে ভোটার ও প্রার্থী সমর্থকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। দেশে এবারই প্রথম স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের এই নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। নির্বাচন কমিশনের তথ্য মতে দেশের ৩৬টি জেলার ১০১টি উপজেলার ৭১৭টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যায়ে আরও ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল এবং কক্সবাজারের ২টি ইউপির নির্বাচন আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩০৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪৪টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। এসব এলাকায় ১,১৯,৪০,৭৪১ জনের মধ্যে পুরুষ ভোটার ৫৯,৯৫,২৬৯ জন এবং নারী ভোটার ৫৯,৪২,৬৯৪ জন। এদিকে নির্বাচনের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ১,৮০,০০০-এরও বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাতে এই মুহূর্তে দোহারের কুসুমহাটি ইউনিয়নে আছেন আমাদের রিপোর্টার তারেকুজ্জামান শিমুল। খুলনার বটিয়াঘাটার মোহাম্মদনগর এলাকায় আছেন তরিকুল ইসলাম এবং ময়মনসিংহের ফুলপুরের ইমাদপুর এলাকায় আছেন সহকর্মী হারুনুর রশিদ। আমরা চলে যাব তাদের কাছে। আমরা প্রথমে যাচ্ছি তারেকুজ্জামান শিমুলের কাছে। শিমুল, আপনার কাছে নির্বাচনের কি খবর রয়েছে? রাজ্য সকাল থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম এই দোহারের কুসুমহাটি ইউনিয়নের খবরাখবর। তো সেই কুসুমহাটি ইউনিয়নের খবরাখবর জানানোর পর এই পর্যায়ে আপনাদেরকে জানাবো তার পার্শ্ববর্তী যে ইউনিয়ন বিলাসপুর ইউনিয়ন, সেই ইউনিয়নের খবরাখবর। তার আগে একটু জানিয়ে রাখি আসলে সেই বিলাসপুর ইউনিয়নটি হচ্ছে সেই ইউনিয়ন যেখানে গত জাতীয় নির্বাচনের পর বিপুল সংখ্যক জায়গায় সংঘর্ষ হয়েছিল এবং নির্বাচনের সহিংসতায় প্রায় ৩ থেকে ৪ জন এখানে নিহত হয়েছিলেন। তো সেই হিসাবে ধরে স্থানীয় নির্বাচনের এখানকার প্রার্থীদের প্রভাব বিস্তারকারীর সম্পর্কে এখানকার মানুষজন বলছিলেন এবং তারা বলছিলেন এখানকার তাদের শঙ্কার কথা
কথা, এবং সেই সংখ্যাগুলো মাথায় রেখে এখন আমরা যেই নির্বাচন কেন্দ্রটিতে অবস্থান করছি এটি হচ্ছে বিলাসপুর গণি শিকদার প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়টিকে আসলে ঝুঁকিপূর্ণ একটি বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং সেই হিসাবে এখানে অন্যান্য জায়গার চেয়ে কিন্তু বেশি সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এখানকার ভোটার সংখ্যাও কিন্তু সেভাবে বেড়েছে। এবং এখানে আসার পর যেটি জানতে পারলাম এখানকার ভোটার এবং নির্বাচনী কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে, তারা বলছেন যে এখন পর্যন্ত কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা এখানে ঘটেনি। তবে একটি সংঘবদ্ধ চক্র এখানে জড়ো হচ্ছিলেন সেটি জানিয়ে এখানকার একজন আইন শৃঙ্খলা বাহিনী সদস্য তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদেরকে সেখানে জড়ো হতে দেননি এবং ছত্রভঙ্গ করে দিয়েছেন। তো এই মুহূর্তে আপনাদেরকে একটি বুথের চিত্র দেখাচ্ছি, যেটি একটি নারী ভোটার কেন্দ্র। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে নির্বাচনী কর্মকর্তা যারা আছেন তারা এখানকার যারা নারী ভোটার আছেন তাদেরকে সুষ্ঠুভাবে ভিতরে ঢুকতে দিচ্ছেন, এবং দেওয়ার পর সেখানে তাদের কাছে ব্যালট পেপার দেওয়া হচ্ছে। এবং সেই ব্যালট পেপার অনুযায়ী তারা কিন্তু নারী ভোটার যারা আছেন তার পাশে ঠিক একটি পর্দা টানানো আছে, সেখানে গিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তারপর সেখান থেকে বের হয়ে এসে পাশের যে ব্যালট বাক্স আছে সেখানে তারা ভোট দিচ্ছেন। তো স্থানীয় নির্বাচন হিসেবে এখানকার যারা ক্যান্ডিডেট আছেন তাদের বিষয়ে আমরা জেনেছিলাম। সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকে যে মনোনীত প্রার্থী দেওয়া হয়েছিল সেই মনোনীত প্রার্থীর বাইরেও কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই দল থেকেই কিন্তু বিদ্রোহী প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং সেদিক বিবেচনায় কিন্তু এই সব কিছু মিলাই আসলে সংঘাত এবং শঙ্কার আশঙ্কা করা হচ্ছিল। তো একটু ভিতরকার চিত্র আমরা একটু দেখাতে চাই এবং এখানকার যারা নির্বাচনী কর্মকর্তা আছেন তাদের কাছ থেকে একটু জানতে চাই আসলে গত আগামী যে ঘন্টা এখন পার হয়ে গেল এই 3 ঘন্টার মধ্যে আসলে কি সংখ্যক ভোট এখানে পড়েছে। তো আপনি কি একটু আমাদেরকে জানাবেন যে আসলে 3 ঘন্টার মধ্যে কি সংখ্যক ভোটার এখানে আসলে ভোট দিতে পেরেছেন? 3 ঘন্টার মধ্যে মোটামুটি 150 মতো হবে, যা কাজ শেষ হয়েছে 150 হবে। আপনাদের এখানে মোট ভোটার সংখ্যা তো প্রায় 1000, তো 1000-এর মধ্যে 150 ইতিমধ্যে ভোট দিয়ে ফেলেছেন। এই বুথে 300 পুরো হবে না, মোট এই বুথে ভোটার 300 মধ্যে 150 মতো শেষ হয়েছে। তো রাজু, আপনি শুনলেন যে এখানে যে 300 ভোটার আছে সেই ভোটারের মধ্যে অর্ধেকেরও বেশি প্রায় ভোটাধিকারীদের মধ্যে প্রয়োগ করে ফেলেছেন, এবং যারা বাকি আছেন তারা আশা করা হচ্ছে যে 4টা নাগাদ যে একটানা যে ভোট গ্রহণ হবে সেটা সুষ্ঠুভাবে এখানে সব কেন্দ্রে 400 গজ যেন কেউ বিশৃঙ্খল কোনো পরিবেশ সৃষ্টি করতে না পারে সে বিষয়ে ধন্যবাদ শিমুল। নির্বাচনের যে পূর্ব শর্ত যেটি বলে আমরা যেটা জানি সেটি হচ্ছে যে ভোটারদের উপস্থিতি, স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো এই দুটো কিন্তু আমরা খুলনার বটিয়াঘাটা উপজেলাতে আমরা এটা দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে দীর্ঘ লাইন, এই লম্বা লাইনই বলে দিচ্ছে, নারী ভোটারদের উপস্থিতিটাই বলে দিচ্ছে যে এখানে ভোটের পরিস্থিতিটা কিরকম। তো এই অবস্থায় খুলনার কিন্তু বটিয়াঘাটা উপজেলার যে ইউনিয়নগুলোতে নির্বাচন হচ্ছে তার মধ্যে আমি যেখানে আছি ফজলুল বাড়ি কেন্দ্র, এই কেন্দ্রের তার একটি দৃশ্য, এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে নারী ভোটাররা রয়েছেন তারা কিন্তু এখানে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, এবং দীর্ঘ লাইন। আমরা সকালে যে লাইনটি দেখেছিলাম এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই লাইনটি আরো দীর্ঘ হয়েছে, এবং এখানে যেহেতু জায়গার সংকুলান হচ্ছে না সেহেতু লাইনটি দীর্ঘ হয়ে এই সীমানার বাইরেও রাস্তা পর্যন্ত, সড়ক পর্যন্ত পৌঁছে গিয়েছে। তো এবং ভোটারদের যে সুশৃঙ্খলভাবে ভোট প্রয়োগের যে পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ভোট কেন্দ্রে ঢুকছে এবং বুথে ঢুকে ব্যালট পেপার সংগ্রহ করে তারা কিন্তু নির্ধারিত জায়গায় তারা ব্যালট পেপার, তারা স্বচ্ছ ব্যালট বাক্সে তারা ভোট ফেলছে। তো এই মোটামুটি এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির বাইরে কিন্তু আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, খবর পাচ্ছি সেটি হচ্ছে খুলনার ডুমুরিয়া এবং রূপসা উপজেলায় কিন্তু ভোট নিয়ে একটু অভিযোগ পাওয়া গেছে বেশ কিছু। যেমন ডুমুরিয়া উপজেলার আটলিয়া এবং মাগুরঘোনা এই দুটো ইউনিয়নে কিন্তু বিএনপি সমর্থিত প্রার্থী তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেছে বলে আমাদেরকে ফোনে জানিয়েছেন। এছাড়া রূপসা উপজেলার যে আইজগাতি, শ্রীফলতলা এবং টিএসবি এই 3টি ইউনিয়নে কিন্তু
কিন্তু ভোট নিয়ে কিন্তু সেখানে হট্টগোলের আমরা খবর পেয়েছি। তো আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করব এর পরপরই, এবং এর বাইরে যেটি আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে তৎপরতা এবং নির্বাচনের যারা দায়িত্বে আছেন তারা চাচ্ছেন যে ভোটটা যেন শেষ পর্যন্ত এখানে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়, এবং এখানকার ভোটার এবং আইন শৃঙ্খলা বাহিনীর তারাও মনোনিবেশ করেছেন যে ভোট কেন্দ্রে যে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। এবং এই ফজলুলবাড়ি কেন্দ্রে 5,320 জন যে ভোটার রয়েছে নারী এবং পুরুষ, এবং এর মধ্যে 2400 নারী এবং বাকি 2800 হচ্ছে পুরুষ ভোটার। এই ভোটাররা কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য যে বুথগুলো সাজানো হয়েছে 16টি বুথ, এই বুথগুলোতে তারা ভোট প্রয়োগ করছেন। তো আমার কাছে কিন্তু এর রাজু এই পর্যন্ত ছিল খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে ফজলুলবাড়ি কেন্দ্র থেকে ভোট গ্রহণের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও আপনাদেরকে অন্যান্য জায়গা থেকে ভোটের খবরাখবর আপনাদের জানাবো। তো এই মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করছে সহকর্মী হারুনুর রশিদ, সেখানে চলে যাচ্ছি আমরা। ধন্যবাদ তরিকুল। আসলে ময়মনসিংহের যে 10টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ফুলপুর উপজেলার সবগুলো ইউনিয়নে আসলে উৎসবমুখর পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা সকালে শুরুর দিকে আসলে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আসলে ভোটারদের উপস্থিতি ব্যাপক বেড়েছে, এবং আমরা সকাল থেকেই ছিলাম ইমাদপুর এলাকার বিভিন্ন কেন্দ্র আসলে আমরা পরিদর্শন করেছি এবং দেখেছি যে আসলে সেখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি 5 নং ফুলপুর ইউনিয়নের পাইকপাড়া যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ভোট কেন্দ্রে। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ভোটার রয়েছে এখানে। বিশেষ করে মহিলা ভোটারদের কথা না বললেই নয়, এখানে অনেক মহিলা ভোটার এই সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন এবং তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করার জন্য আসছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 4টি লাইন রয়েছে এখানে, কিন্তু যে পরিমাণে ভোটার এখানে উপস্থিতি সেই পরিমাণে আসলে ভোট প্রদানের গতি অনেকটাই ধীর, যার কারণে এখানে অনেক দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা যেটা বলছেন যে আসলে তারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট প্রদানের হারটা আসলে ওইভাবে হচ্ছে না, যার কারণে এখানে অনেকেই সমস্যায় পড়ছেন এবং লাইনে দাঁড়িয়ে কষ্ট করছেন। তো ভোটাররা জানিয়েছেন যে যে করেই হোক এই ভোট প্রদানের গতি যেন বৃদ্ধি করা হয়, দ্রুত যেন ভোট গ্রহণ করা হয়, যেন যারা এখানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা যেন তাদের ভোট শান্তিপূর্ণভাবে এবং সঠিকভাবে তারা তাদের যেন ভোট প্রদান করতে পারেন। তো এখানে আসলে উৎসবমুখর পরিবেশ বলতে যা বোঝায় ঠিক সেই পরিবেশই আসলে এখানে রয়েছে। প্রচুর লোকজনের উপস্থিতি রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রের বাইরেও মানুষের ব্যাপক উপস্থিতি, ভোটারদের উপস্থিতি, উৎসুক মানুষের উপস্থিতি, এবং পোস্টারে আসলে কেন্দ্রের যে আশপাশের এলাকাগুলো আছে সেগুলো ছেয়ে গেছে। আমরা যদি একটু নিরাপত্তার কথা বলি, এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই প্রতিটি ভোট কেন্দ্রে। 17 জন আনসার, 3 জন পুলিশ সহ প্রতিটি কেন্দ্রে রয়েছেন। এবং কিছুক্ষণ আগে আসলে নবগঠিত ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে আসলে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং কোথাও কোনো বিশৃঙ্খলা এখন পর্যন্ত হয়নি, এবং আমরাও কোনো বিশৃঙ্খলার খবর পাইনি। সব মিলিয়ে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশেই এই ফুলপুরের 10টি ইউনিয়নে এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল ময়মনসিংহের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রাজু। দর্শক, দেশের বেশ কয়েকটি জায়গায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর আমরা জানছিলাম। দোহারের কুসুমহাটি ইউনিয়ন থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী তারিকুজ্জামান শিলমুল, খুলনার বনিয়াঘাটার মোহাম্মদনগর এলাকা থেকে তরিকুল ইসলাম এবং ময়মনসিংহের ফুলপুরের ইমাদপুর এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। প্রশাসনের উপর সম্পূর্ণ কর্তৃত্ব না থাকায় নির্বাচনগুলোতে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনে কোনো কেন্দ্রে সহিংসতা হলে দায় নিতে হবে পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাদের। কোন ভোট কেন্দ্রের ভোট গ্রহণে অনিয়ম হলে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়ী করা হবে। এছাড়া কোথাও আইন শৃঙ্খলাজনিত বিষয়ের অবনতি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বে থাকবেন তাদেরকে দায়ী করা হবে। আমরা যাদের মাধ্যমে কাজ করি
এই সমস্ত নির্বাচনে বেশিরভাগই কিন্তু আমরা অন্য ডিপার্টমেন্টের লোকের উপরে নির্ভর করছি। তাদেরকে আমরা খুব স্বল্প সময়ের জন্য ট্রেনিং দিই, তাদের উপরে আমাদের অতটা কর্তৃত্বও নেই। সেখান থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা কিংবা আমরা যেই মাত্রায় চাই সেই মাত্রায় আমরা পাই না। এই জন্যই এই সমস্ত ঘটনাগুলি ঘটছে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির কেলেঙ্কারিতে আরসিবিসি ব্যাংকের পাশাপাশি ইস্ট ওয়েস্ট ব্যাংকও জড়িত থাকতে পারে এমন গুঞ্জন ওঠার পর ইস্ট ওয়েস্ট ব্যাংক কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। ব্যাংকের প্রেসিডেন্ট বলছে কোনো ধরনের অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত নয় তারা। অভিযোগ উঠেছে মায়া দেগুইতো যে ভুয়া অ্যাকাউন্টগুলো খুলেছিলেন সেখান থেকে অর্থ উত্তোলনে সাহায্য করেছে ইস্ট ওয়েস্ট ব্যাংকের কয়েকজন কর্মকর্তা, যারা আগে আরসিবিসিতে কর্মরত ছিলেন। এর আগে মায়া দেগুইতো ইস্ট ওয়েস্ট ব্যাংকের কর্মকর্তা ছিলেন। এদিকে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে পড়ে ফিলিপিন্সে বিদেশি বিনিয়োগ কমার শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার পাচার কেলেঙ্কারির কারণে দেশটিতে বিদেশি বিনিয়োগ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। The AMLC has investigative and prosecutorial powers. It can look into bank accounts suspected of involvement in money laundering activities. It can also ask the Court of Appeals to freeze bank accounts if it finds probable cause and file a complaint. কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংকে গিয়ে আজ থেকে কাজ শুরু করার কথা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আছেন সহকর্মী সানভীর রূপল। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। রূপল, রাজু, ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বে 3 সদস্যের যে অর্থ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটির আজ বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করার কথা রয়েছে। তবে সকাল থেকে এখনো পর্যন্ত তারা কিন্তু এসে পৌঁছাননি। তবে আমরা জানতে পেরেছি যে 11টার পরে তারা আসবেন। তো এছাড়া অর্থ মন্ত্রণালয়ের সংক্রান্ত যে এই যে তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনা গঠন করা হয়েছে, তারা কিন্তু গত পরশুদিন অর্থমন্ত্রীর সাথে প্রথম বৈঠক করেছেন এবং অর্থমন্ত্রীর সাথে প্রথম বৈঠক করার পরেই তারা আনুষ্ঠানিকভাবে তাদের কাজে নেমেছেন। এবং তাদের এই যে প্রতিনিধি, তাদের যে তদন্ত কমিটি, এই তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার কথা 30 দিনের মধ্যে, প্রাথমিক রিপোর্ট, এবং 75 দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার কথা। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের যে আরেকটি কমিটি গঠন করা হয়েছে বিশ্ব ব্যাংকের সাবেক আইটি বিশেষজ্ঞ রাকেশ আস্তানা, তার নেতৃত্বে, তার সেই কমিটির রিপোর্ট আসলে কি এসেছে বা তার 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, বা গণমাধ্যমকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও এখনো পর্যন্ত বিস্তারিত কিন্তু কিছু জানানো হয়নি। আর এছাড়া বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে যোগদান করেছেন এবং তিনি তার কার্যক্রমের প্রথম কার্যতালিকায় কিন্তু স্থান পেয়েছে যে এই বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির যে ঘটনাটি ঘটেছে, সেই অর্থ চুরির ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করে এবং দোষীদের যারা আছে দোষীদের দোষী সাব্যস্ত করে এবং বাংলাদেশ ব্যাংকের যে অর্থ রিজার্ভের অর্থ চুরির সেই টাকা আবার বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে কিন্তু তিনি বলেছেন। তো এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু আমরা সেই তদন্ত কমিটির রিপোর্ট বা অন্যান্য বিষয়াদি নিয়ে কিন্তু বেশ অনেক সময় কিন্তু এরই মধ্যে চলে গেছে। যদিও ফিলিপিনের পক্ষ থেকে যেখানে টাকাটা চলে গেছে, অর্থাৎ ফিলিপিনের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে তাদের বিভিন্ন শুনানি বা তাদের মাধ্যমে কিন্তু তারা এখনো যে মূল দোষী, সেই দোষীর নামও কিন্তু তারা খুঁজে বের করেছে এবং যে ব্যাংকটির মাধ্যমে টাকাটি চলে গেছে, সেই ব্যাংকটিকেও কিন্তু নানাভাবে তারা তাদের শুনানির মাধ্যমে তাদেরকে কিন্তু দোষী সাব্যস্ত করেছেন। তো বাংলাদেশের পক্ষ থেকে এখনো বাংলাদেশের এই পক্ষ থেকে কিন্তু সিআইডিও তদন্ত দল তারা কিন্তু দফায় দফায় বাংলাদেশ ব্যাংকে এসে পরিদর্শন করছেন এবং গত প্রায় 1 সপ্তাহ ধরে তারা কিন্তু প্রায় প্রত্যেক দিনই বাংলাদেশ ব্যাংকে এসেছেন। এছাড়া আপনারা জানেন যে এপি এর একটি প্রতিনিধি দলও তারা সিআইডির সঙ্গে বৈঠক করেছে এবং সিআইডির সঙ্গে বৈঠক করে কিন্তু তাদের তদন্তের ব্যাপারে তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তো এরকম একটি পরিস্থিতির মধ্য থেকে আসলে বাংলাদেশের পক্ষ থেকে কেউ দোষী কিনা এবং বাংলাদেশের এই যে বাংলাদেশ ব্যাংকের যে একটি মামলা হয়েছে, সেই মামলার সিআইডি তাদের
তদন্ত করছে এবং এই তদন্তগুলোর আসলে ফলাফল পাওয়ার পরেই হয়তো আমরা জানতে পারবো যে আমাদের বাংলাদেশ ব্যাংকের এখান থেকে আসলে কোনো রকমের সমস্যা ছিল কিনা বা আসলে মূল দোষী আসলে কারা কারা এবং দোষীদের কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো রাজু, এখনো পর্যন্ত ফরহাদউদ্দিনের নেতৃত্বে কমিটি এসে পৌঁছায়নি বাংলাদেশ ব্যাংকে, এবং তারা যখন এসে পৌঁছাবে তারপরে যদি কোনো খবরাখবর থাকে তাহলে আমরা আবার জানিয়ে দেব। এই ছিল এখনকার মতো বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, বাংলাদেশ ব্যাংক থেকে জানাচ্ছিলেন সহকর্মী সানবির উপর। ভারত থেকে বিদ্যুতের পর এবার ডিজেল আমদানি শুরু করলো বাংলাদেশ। আপাতত এই তেল রেলপথে এলেও ভবিষ্যতে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ করতে এরই মধ্যে চুক্তি করেছে দুদেশ। 19 মার্চ শিলিগুড়ি থেকে পাঠানো তেল গ্রহণের পর নীতি নির্ধারকরা আশা করছেন ভারত থেকে আমদানি করা ডিজেলে উত্তরবঙ্গে জ্বালানি তেলের সংকট কেটে যাবে। তবে জ্বালানি বিশ্লেষকদের পরামর্শ, পাইপলাইনের নিরাপত্তা ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে না পারলে সফল হবে না এই উদ্যোগ। দিনাজপুর থেকে ফিরে আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। প্রতিবেশী দেশ ভারতের সাথে কূটনৈতিক সুসম্পর্কের চর্চায় তেল ভর্তি রেল ওয়াগন এসেছে বাংলাদেশে। নতুন উচ্চতায় দ্বিপাক্ষিক সম্পর্ক। পরীক্ষামূলকভাবে রেলপথে 2200 মেট্রিক টন ডিজেল পার্বতীপুরে এলেও ভবিষ্যতে সরবরাহ হবে ভূগর্ভস্থ পাইপলাইনে। আর তাই ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পে চুক্তিও করেছে দুদেশ। এজন্য আসামের নুমালীগড় রিফাইনারি লিমিটেড এনআরএল এর তেল শিলিগুড়ি টার্মিনাল থেকে বাংলাদেশে নিতে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত বসবে 130 কিলোমিটার পাইপলাইন। তেল গ্রহণ অনুষ্ঠানে নীতি নির্ধারকরা জানান 3 বছরের মধ্যে তেল আসবে পাইপলাইনে। উত্তরবঙ্গের জ্বালানি সংকট নেমে আসবে শূন্যের কোটায়। আমরা এখন নেগোসিয়েশন একটা পর্যায়ে ফাইনাল করার ব্যাপার আছে। আগামী 3 বছরের মাথায় আমরা পাইপলাইন শেষ করতে পারবো। সো আমরা কিভাবে আমাদের পাইপের দাম উঠিয়ে আনবো, কিভাবে আমরা কত টাকা আমাদের ব্যয় হবে, সেগুলো এখন ক্যালকুলেশন চলছে। তবে জ্বালানি বিশেষজ্ঞরা এমন প্রকল্পের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সতর্কবার্তা দিচ্ছেন তেলের সাশ্রয়ী দাম ও পাইপলাইনের নিরাপত্তা নিয়ে। যদি আমরা ভারতীয় বিনিয়োগ নিশ্চিত করতে পারি আমাদের অংশের পাইপলাইনেও, তাহলে কিন্তু সরবরাহের নিশ্চয়তাটা আরো পোক্ত হয়। এই পাইপলাইন যে ভিতর থেকে ট্যাপ করে এখান থেকে যে তেল বের করে নেওয়া হবে না, এই নিশ্চয়তাটা দেয়া মুশকিল। এটার একটা সিকিউরিটি ইস্যু একটা থাকবে, সেটা সবসময় মাথায় রাখা দরকার। সরকারের উচিত হবে ভারতের সাথে সে ধরনের চুক্তি করা যাতে করে বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে ডিজেলটা আমদানি করতে পারে। পাইপলাইন নির্মাণের আগে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চাহিদা মাফিক ডিজেল রেল ওয়াগনে সরবরাহ করতে ভারত সম্মত আছে জানিয়ে সংশ্লিষ্টরা জানান বছরে 10 লাখ মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছে বাংলাদেশ। ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি করা হলে শস্যপ্রধান উত্তরাঞ্চলের জ্বালানি পরিবহনের যে ব্যয় তাও যেমন সাশ্রয় হবে, ঠিক তেমনি ভারতের সঙ্গে জ্বালানি বিনিময়ের যে বন্ধন রয়েছে সেটিও আরো দৃঢ় হবে বলে আশা করছেন নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, পার্বতীপুর, দিনাজপুর। রপ্তানিমুখী শিল্পকে গুরুত্ব দিয়ে জাতীয় শিল্পনীতি 2016 এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে গার্মেন্টস, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 2010 সালের গৃহীত শিল্পনীতির কিছুটা সংস্কার করে নতুনভাবে এই শিল্পনীতি প্রণয়ন করা হয়েছে। এতে 50 কোটির বেশি বিনিয়োগ ও 300 জনের বেশি শ্রমিক কাজ করলে তাকে বৃহৎ শিল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি হাইটেক ও সৃজনশীল শিল্পে বিনিয়োগের হার ও কর্মরত শ্রমিকের সংখ্যা নতুন করে নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা জানান। জাতীয় শিল্পনীতি 2016, এটা 2010-এ যে আমাদের জাতীয় শিল্পনীতি ছিল সেটাকে আপডেট করে নতুনভাবে প্রণয়ন করা হয়েছে, যেটা 50 কোটির অধিক এবং 300 জনের অধিক শ্রমিক যেখানে কাজ করে সেটিকে বৃহৎ শিল্প হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর সেবা খাতের ক্ষেত্রে বলা হয়েছে যে যেখানে ব্যয়সহ 30 কোটি টাকার অধিক কিংবা যেসব প্রতিষ্ঠানে 120 জনের অধিক শ্রমিক নিয়োজিত, 5টা ক্যাটাগরি করা হয়েছে। উচ্চ অগ্রাধিকার যেগুলো সেগুলোকে প্রাধান্য দেওয়া হবে, আর তার নিচে হলো অগ্রাধিকার প্রাপ্ত খাত, যেমন ধরুন কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, তৈরি পোশাক শিল্প, এগুলো উচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাতের মধ্যে। আর শুধু অগ্রাধিকার প্রাপ্তের মধ্যে যেমন আছে প্লাস্টিক শিল্প, তারপরে জনসম্পদ, বৈদেশিক কর্মসংস্থান,
জাহাজ নির্মাণ শিল্প এই জাতীয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে দায়িত্ব পাওয়া ব্রিটিশ কোম্পানির রেডলাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেডের সাথে 2 বছরের চুক্তি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। আজ থেকে তারা কাজ শুরু করবে। গতকাল সিভিল এভিয়েশনের সদর দপ্তরে এই চুক্তি সম্পাদিত হয়। সিভিল এভিয়েশনের পক্ষে শাহজালাল বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম ও রেডলাইনের পক্ষে প্রতিষ্ঠানটির সিইও পল মেসন চুক্তিতে স্বাক্ষর করেন। 6 মাস পর চুক্তি পর্যালোচনা করা হবে। এই সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জানান, এই চুক্তির মধ্য দিয়ে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা খুব দ্রুত আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছবে এবং বাংলাদেশ থেকে কার্গো বিমান পরিবহনের উপর যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ ধারাবাহিকতা, আর একটা হচ্ছে সাস্টেনেবিলিটি, অর্থাৎ টেকসই যে জায়গাটা। তা আমরা আশা করব যে এই চুক্তির মধ্যে দিয়ে যে পরামর্শ সেবা তারা প্রদান করবেন, আমরা এই ধারাবাহিকতা এবং টেকসইতা আমরা আনবো এবং আমাদের সিকিউরিটি সিস্টেম নিশ্চিতভাবে আমাদের আন্তর্জাতিক মানদণ্ডের জায়গায় যাবে। কার্গোর উপরে আমাদের যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটা তো দূর হবেই। আমরা আশা করব যে এটা কেবলমাত্র যুক্তরাজ্য নয়, একই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র যারা রয়েছেন সবাই এর দ্বারা সন্তুষ্ট হবেন। দর্শক, আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে আমাদের সহকর্মী ইকরামুল কবির তিনি রয়েছেন। বরিশালের রায়পাশা কড়াপুর ইউনিয়নে আছেন ফিরদাউস সোহাগ। আমরা চলে যাব তাদের কাছে। শুরুতে যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। ইকরাম, এই সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা কেন্দ্রে এই কেন্দ্রে 2494 জন ভোটার আছে, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি একটু কান্দিগাঁও ইউনিয়নের বিষয়টি একটু জানিয়ে রাখছি যে এই ইউনিয়নে 5 জন চেয়ারম্যান প্রার্থী আছেন, যেমন নৌকা, ধানের শীষ, চশমা, আনারস এবং অটোরিকশা, এই 4টি প্রতীক নিয়ে 4 জন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বেশ আমি প্রতিটি কেন্দ্রে যেটা দেখছি, সকাল থেকেই প্রতিটা কেন্দ্রে প্রচুর পরিমাণ ভোটারের উপস্থিতি আমি দেখছি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন প্রতিটি কেন্দ্রে। নারী ভোটারদের উপস্থিতি এবার উল্লেখযোগ্য এবং প্রতিটি কেন্দ্রে আমি যদি এদিকে আপনাকে একটু দেখাই, যদি এখানে একটু দেখাই আপনাকে নারী ভোটারের উপস্থিতি, আমি আগেও যে কয়টি কেন্দ্র ঘুরেছি সব কেন্দ্রের মতন এখানে নারী ভোটারের উপস্থিতি এখানে অনেক বেশি। ইতিমধ্যে আমাকে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানিয়েছেন 11টা পর্যন্ত 32 ভাগের মতন ভোট এখানে হয়েছে। আমার সাথে আছেন যে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান। আমি সকাল থেকে আপনার কাছে জানতে চাইবো এই পর্যন্ত ভোট গ্রহণ কিরকম হলো এবং সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ, এই কেন্দ্রে ভোট গ্রহণ খুব স্বাভাবিক, শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট গ্রহণ হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না, শান্তিপূর্ণ, সব মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছে। সবাই লাইন ধরে ভোট দিচ্ছে। এখানে কোনো পুরুষ এবং মহিলাদের ভোটার উপস্থিতি সমান সমান, প্রায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নাই, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। রাজু, যে জিনিসটা আমি প্রতিটি কেন্দ্রে ঘুরে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কি দেশের তৃণমূল পর্যায়ের এই নির্বাচনের বেশ উৎসাহ উদ্দীপনা সবার মধ্যে লক্ষ্য করছি। আমি অনেক জায়গায় দেখেছি যে নারী পুরুষরা তাদের একেবারে নতুন কাপড় কিংবা ইস্ত্রি করা কাপড় পরে একজন উৎসবে আসার মতন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এবং উৎসবে আসছে এই মানসিকতা নিয়ে, এই পরিবেশ নিয়ে তারা আসছেন এবং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা লক্ষ্য করছি না। সবাই শান্তিপূর্ণভাবে হাসি খুশি মন নিয়ে এই ভোট কেন্দ্রে এসছে এবং এখানকার যারা ভোটাররা আছেন, সমর্থকরা আছেন, প্রার্থীরা আছেন, সবাই আশা করছেন আজ বেলা শেষ পর্যন্ত বিকেল 4টা পর্যন্ত ভোট চলবে এবং 4টা পর্যন্ত যে সিলেট সদর উপজেলার 8টা ইউনিয়ন রয়েছে, 8টি ইউনিয়নের একইভাবে ভোট গ্রহণ চলবে। এই 8টি ইউনিয়নে 2,07,370 জন ভোটাধিকার প্রয়োগ করবেন এবং স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি সহ যারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন সবাই আমি বিভিন্নভাবে কথা বলেছি এবং তারা প্রত্যেকে জানিয়েছেন যে সিলেটের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে প্রত্যেকটি ইউনিয়নে, প্রতিটি কেন্দ্রে। এই ছিল রাজু সিলেটের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। এবার আমি বরিশালের নির্বাচনের পরিস্থিতি জানার জন্য চলে যাচ্ছি ফেরদৌস সোহাগের কাছে।
ইকরাম, আপনাকে ধন্যবাদ। রাজু, আমরা শুনছিলাম সিলেটের খবরাখবর নির্বাচনে সেখানকার কি হচ্ছে সেটা। আমি আছি এই মুহূর্তে বরিশালের রায়পাশা করাপুর ইউনিয়নে। এখানে করাপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের রাস্তার উপর আমি দাঁড়িয়ে কথা বলছি। এই জায়গাটিতে সকালের যে চিত্র ছিল তার সম্পূর্ণ পাল্টে গেছে এখন। বরিশালের বিভিন্ন জায়গায় কিন্তু সকালে উৎসব মুখর পরিবেশে নির্বাচন শুরু হয়েছিল। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যে কয়েকটি সেন্টারে গিয়েছি দেখেছি নারী পুরুষের লম্বা লাইন, কিন্তু তার কিছুক্ষণ পরেই চিত্র পাল্টাতে শুরু করে। আমি এই পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু এখন সম্পূর্ণ ভোট গ্রহণ স্থগিত রয়েছে এবং এখানকার প্রিজাইডিং অফিসার, তার পোলিং অফিসার এবং সাথে যারা ছিলেন ভোট গ্রহণের জন্য যারা এসেছিলেন সবাইকে নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে পুলিশের প্রহরায় তারা এই কেন্দ্রটিতে ত্যাগ করেছেন এবং তারা এই এলাকা থেকে চলে গেছেন। আমি জানতে চেয়েছিলাম এখানকার প্রিজাইডিং অফিসারের কাছে রায়পাশা করাপুর ইউনিয়নের মানে পপুলার স্কুলের যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন জনাব SM আসাদুজ্জামান, তার কাছে প্রশ্ন করেছিলাম যে কি বিষয়টি ছিল। উনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে 8:30টার দিকে একদল দুষ্কৃতকারী তারা ব্যালট ছিনতাই করে, 300 ব্যালট তারা ছিনতাই করে নিয়ে গিয়েছে এবং ব্যালটগুলো ছিনতাই করার পরে তাদের সাথে যারা নির্বাচনের কর্মী ছিলেন, সহকারী প্রিজাইডিং অফিসার, তাদের সাথে এক ধরনের ধস্তাধস্তি হয়। তারা ব্যালট রেখে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই সময়টিতে কিছু ব্যালট নষ্ট হয়ে যায়। আমরা ছিলাম সেই ঘটনার সময়, আমরা ছিলাম বরিশালের বাকেরগঞ্জ এলাকায়। কিছুক্ষণ আগে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, তখন আমরা এসে পেয়েছিলাম এই অবস্থাটি যে ধস্তাধস্তির কারণে যে ব্যালটগুলো নষ্ট হয়েছিল সেগুলো এই প্রিজাইডিং অফিসার এবং তার সহকারী যারা ছিলেন তারা গুছাচ্ছিলেন, সেগুলোকে সেভ করার চেষ্টা করতেছিলেন। আর এছাড়া তিনি আমাকে বলেছেন প্রিজাইডিং অফিসার যে এখান থেকে 300 ব্যালট তারা উদ্ধার করতে সক্ষম হয়নি, সেগুলো দুষ্কৃতকারীরা নিয়ে গেছেন। এই ঘটনার পরে কিন্তু এখানকার ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। আমরা এরপরে যেটা জেনেছি যে বিভিন্ন এলাকায় কিন্তু এরকমের ঘটনা ঘটেছে। বরিশালের যে 10টি উপজেলা রয়েছে এর বেশিরভাগ স্থান থেকে আমরা ভোট গ্রহণ স্থগিত হওয়ার খবর পেয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর এসছে যে নির্বাচনে নানান রকমের কারচুপির অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন জায়গা থেকে। এই ছিল মোটামুটি বরিশালের নির্বাচনের সর্বশেষ খবর। রাজু, বরিশালের নির্বাচনের সর্বশেষ ছিল এতটুকুই। সহকর্মী ফিরদাউস সোহাগ জানাচ্ছিলেন বরিশালের রায়পাশা করাপুর ইউনিয়নের নির্বাচনের খবর এবং অন্যদিকে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের আরেক সহকর্মী ইকরামুল কবির। পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির কথা জেনেও বেশি লাভের আশায় দিন দিন তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন টাঙ্গাইলের চাষিরা। ক্ষতিকর তামাক চাষে বিভিন্নভাবে উৎসাহিত করছে টোবাকো কোম্পানিগুলো। জেলা প্রশাসন বলছে সরকারের নিষেধাজ্ঞা না থাকায় কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে কৃষি বিভাগের দাবি তামাক চাষ বন্ধে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় এই ফসলি ক্ষেতে আবাদ হতো ধান, গম সহ নানা ধরনের শাকসবজি, কিন্তু গত কয়েক বছর ধরে টাঙ্গাইলের দেলদুয়ার, নাগরপুর, কালিহাতী ও সদর উপজেলার বেশ কিছু এলাকায় চাষ হচ্ছে ক্ষতিকর তামাক। খরচ কম, সে সাথে লাভ বেশি, তাই ক্ষতিকর তামাক চাষে ঝুঁকছেন এ অঞ্চলের কৃষকরা। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে সবাই। এই তামাক চাষে অনেক কষ্ট হয়। লাভের মধ্যে আপনি ধরেন এই 4000 টাকা মন পাওয়া যায়, এই জন্য আমরা করি। যেসব জমিতে আসলে তামাক চাষটা হইতেছে সেই সব জমিতে আসলে অন্য কোনো ধরনের ফসল তেমন একটা হয় না, যাও হয় তারপরে আপনার সেগুলো এত লাভজনক না। বেশি কইলে আর কি করবো, মশক বেশি কইলে তো আমরা গরিব মানুষ, অন্য ফসলে তো এত টাকা হয় না। কৃষি বিভাগ বলছে টোবাকো কোম্পানির প্রলোভনে পড়ে তামাক চাষে জড়াচ্ছেন কৃষকরা। আর জেলা প্রশাসক জানালেন তামাক চাষ নিয়ন্ত্রণে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এখানে যে তামাক চাষটা হয় এটা বিভিন্ন যে বিড়ি কোম্পানি আছে, তারপরে সিগারেট কোম্পানি আছে, তারা হয়তো কিনে থাকেন, কিন্তু তার এটি আসলে বন্ধ করা গেলে অবশ্যই এর একটা ইম্প্যাক্ট সমাজে পড়বে। তাদেরকে একবারে বারিত করা হবে যে আপনি চাষ করতে পারবেন না অথবা এটা ধ্বংস করে দিলাম, সেরকম সুনির্দিষ্ট কোনো আইন নেই। এই ক্ষতিকর দিকটা আমাদের কৃষক ভাইদের কাছে এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমরা বোঝানোর চেষ্টা করছি, যাতে করে এটা তারা গ্রহণ না করে এবং আবাদ না করে। একসঙ্গে এটাকে বাধা দেওয়া যাচ্ছে না, ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কাজ করে যাচ্ছি যাতে এটা তামাক চাষ না করে অন্যান্য ফসল যেগুলো আছে, ভুট্টা, গম, সবজি, এই ধরনের ফসল যাতে হয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 180 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী, জাতীয় খতিব সম্মেলন এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তিনি যেমন একজন খাঁটি বাঙালি ছিলেন, বাঙালি জাতি হিসেবে আমাদেরকে বিশ্বে মর্যাদা দিয়ে গেছেন, আবার তিনি একজন খাঁটি মুসলমান ছিলেন। তিনি মনে প্রাণে একজন ইমানদার মুসলমান, এবং শুধু তাই না, তিনি দেশ ও জাতির প্রতি তার যে দায়িত্ব, এদেশের মানুষ যারা ভুকা নাঙ্গা, ক্ষুধার্ত, গৃহহারা, যারা রোগে একটু চিকিৎসাও পেত না, সেই সব মানুষগুলির কল্যাণে নিজ জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছেন। মানব কল্যাণে তিনি এই কাজ করেছেন। এবং তিনি আমাদের দেশে যাতে ইসলাম ধর্মটা খুব সহজভাবে মানুষের কাছে বোধগম্য হয়, মানুষ যেন জানতে পারে, ধর্মের মূল কথাগুলি যাতে জানতে পারে, সেই ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছিলেন। তিনি শুধু এদেশের স্বাধীনতাই দিয়ে যান নাই, সেই সাথে সাথে তিনি এই বাংলাদেশে প্রথম 1975 সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার এটাই উদ্দেশ্য ছিল যে আমাদের ধর্মকে কেউ যেন অপব্যাখ্যা দিতে না পারে, আমাদের ধর্মের সঠিক কথাগুলি যেন সাধারণ মানুষের কাছে সহজভাবে প্রচার করা যায়, যাতে প্রত্যেকটা মানুষ তার ধর্ম স্বাধীন পালন করতে পারে। সেই লক্ষ্য নিয়ে তিনি এটা করেছেন। আজকে এই প্রতিষ্ঠানের 41 বছর পূর্তি হচ্ছে। আমি ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান এবং প্রাক্তন কর্মকর্তা কর্মচারী সহ দেশের সকল মুসলমান ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। ইসলাম প্রচার প্রসারে জাতিপিতা যতদিন ক্ষমতায় ছিলেন, তিনি খুব কম সময় ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছিলেন, মাত্র 3.5 বছর। কিন্তু এই 3.5 বছরেই আপনারা জানেন যে তিনি একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এই দেশ থেকে মদ, জুয়া নিষিদ্ধ করে দিয়েছিলেন, হাউজি, ঘোড়দৌড়, অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ করেছিলেন। জাতীয় পর্যায়ে ঈদে মিলাদুন নবী উদযাপন, মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন ও সম্প্রসারণ, বেতার ও টেলিভিশনের দিনের অনুষ্ঠান শুরু ও সমাপ্তিতে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা তিনি করে দিয়ে গেছেন। ঈদে মিলাদুন নবী, শবে কদর ও শবে বরাতে সরকারি ছুটি ঘোষণা করেন। বিশ্ব ইজতেমা যাতে বাংলাদেশে হতে পারে, এটা নিয়ে কিন্তু একটা প্রতিযোগিতা ছিল, কিন্তু সেখানে তিনি সেই প্রতিযোগিতা অংশ নেন এবং জয়লাভ করে বাংলাদেশে যাতে বিশ্ব ইজতেমা হয়, অর্থাৎ হজের পরে সবথেকে বড় যে জামায়াত মুসলমানদের হয়, সেটা এই বাংলাদেশে হচ্ছে বিশ্ব ইজতেমায়। সেই জায়গা, টঙ্গীর সেই জায়গা তিনি দিয়ে গেছেন। আবার কাকরাইল মসজিদ সম্প্রসারণের জমিও তিনি বরাদ্দ করেছিলেন। কওমি শিক্ষা সম্প্রসারণের জন্য তিনি জামিয়া মাদানিয়া দারুল উলুম যাত্রাবাড়ি মাদ্রাসার জন্য জমি বরাদ্দ দিয়ে যান। ইসলামিক সম্মেলন মুসলমানদের একটি বিভিন্ন দেশের প্রতিষ্ঠান, সকল মুসলিম দেশগুলির যে প্রতিষ্ঠান ওআইসি, যেটা ইসলামিক সম্মেলন নামে পরিচয়, সেই ওআইসির সদস্যপদ বাংলাদেশ অর্জন করে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে 1974 সালে। তিনি আমাদের ধর্ম প্রচার প্রসারেও ব্যাপক পদক্ষেপ নেন। তৎকালীন সোভিয়েত রাশিয়া ইউনিয়নে তাবলিগ জামাত পাঠান এবং একাধিক ধর্মীয় প্রতিনিধি দল সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রেরণ করেছিলেন। আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য ত্রাণ সামগ্রী ও মেডিকেল টিম তিনি পাঠিয়েছিলেন। সবসময় ফিলিস্তিনি মুসলমানদের জন্য তার একটা আন্তরিকতা ছিল এবং তাদের পাশে সবসময় তিনি দাঁড়িয়েছেন। এবং আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো জায়গায় তিনি গেছেন, ফিলিস্তিনিদের কথা তিনি সবসময় তুলে ধরেছেন, তাদের ন্যায্য দাবির কথা বলেছেন। বাংলাদেশের জনগণ যাতে অল্প খরচে হজে যেতে পারেন, সেই ব্যবস্থাও তিনি নিয়েছিলেন। সেই সময় জাহাজে করে হজে যাওয়া যেত, খুব অল্প খরচে যেতে পারত। আমাদের দেশের মানুষ যাতে অল্প খরচে যেতে পারে, সেজন্য তিনি একটি জাহাজও ক্রয় করেছিলেন, যে জাহাজের নাম ছিল হিজবুল বাহার। অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে জাহাজটি তিনি ক্রয় করেছিলেন এই পবিত্র কাজের জন্য,
কিন্তু পরবর্তীতে 75-এ 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যারা ক্ষমতা দখল করে, আর এই ক্ষমতা দখলের পর তারা মদ জুয়া যেমন সবাই জন্য খুলে দেয়, আবার সেই সাথে সাথে এই হিজবুল বাহার এই যেটা হজের জন্য কেনা সেটাকেই মানে প্রমোত্তরী হিসেবে সেটা প্রতিষ্ঠা করে এবং মানে সেখানে আপনারা জানেন যে নানা ধরনের অপকর্ম হিজবুল বাহার নিয়ে হয়েছে এবং এটা করেছিল জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করার পরে। 1974 সালে মুসলমানদের যে শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর জন্য তিনি যে আইডিবি চার্টার, এই চার্টারে স্বাক্ষর করে যান। যদিও তার শাহাদাত বরণের পর আমাদের দেশ ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করা হয়, কিন্তু সেই ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড সেটা ব্যবহার করে যারা তখন ক্ষমতাসীন ছিল তারা এবং তাদেরই ছত্রছায়ায় যুদ্ধাপরাধী জামাতিরা, এবং এই ব্যাংকের টাকা জনগণের কল্যাণে যতটা না ব্যয় হয় তাদের নিজেদের মানে ভাগ্য উন্নয়ন আর নানা ধরনের অপকর্মের জন্য তারা সেটা ব্যয় করেছে। যাই হোক, ইনশাল্লাহ আমরা কিছু পদক্ষেপ নিয়েছি, ফলে এখন এই ব্যাংক জনগণের কল্যাণেই কাজ করবে সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি। তবে তারা এটা ব্যবহার করেছে, কিন্তু জাতির পিতাই যে এই চার্টার সই করে গেছে সে কথা কখনো তারা স্বীকার করেনি। 75-এর পরে 21 বছর এই দেশে 19টা কূ হয়েছে, খুন খারাপি রক্তপাত ছাড়া আর কিছু মানুষ দেখতে পায়নি, দেশের কোনো উন্নতি হয়নি। 96 সালে 21 বছর পর যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, এই আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার আমরা জাতির পিতার সে পদাঙ্ক অনুসরণ করে আমাদের পবিত্র ধর্ম ইসলাম ধর্মের প্রচার প্রসারে ব্যাপক কর্মসূচি হাতে নিই। তিনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করে দিয়ে গিয়েছেন, এটা ঠিক, কিন্তু প্রতিটি জেলায় জেলায় আমাদের যে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় এবং তার জনশক্তি ছিল সেগুলি আসলে তাদের কোনো স্থায়ী স্থান বা চাকরির ব্যবস্থা ছিল না। আমরা 96 সালে সরকার আসার পর প্রথমে 43টা জেলা কার্যালয় ছিল, সেই 43টা জেলা কার্যালয় এবং এর সকল জনশক্তিকে আমরা রাজস্ব খাতে স্থানান্তর করে তাদের স্থায়ী অফিস এবং চাকরির স্থায়ী বন্দোবস্ত করে দিয়েছিলাম। তাছাড়া আমাদের ইমাম মুয়াজ্জিন যারা আসলে তাদের কোনো মানে কোনো অসুখ বিসুখ হলে, কোনো দুঃসময় পড়লে বা যখন তারা বয়স্ক হয়ে যান তাদের কিছু ওষুধপত্রের ব্যবস্থা এ ধরনের কোনো সুযোগ তাদের জন্য ছিল না। সেই জন্য আমরা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করি। আমাদের সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আমরা ইমাম মুয়াজ্জিন ট্রাস্ট গঠন করে সেখানে প্রথম যে সিড মানি অর্থাৎ মূল টাকা, সেখানে আমরা একটা টাকা অংশ দিই এবং যাতে এই কল্যাণ ট্রাস্ট থেকে যখনই কেউ কোনো বিপদে পড়বেন সে যেন সাহায্য পেতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই ট্রাস্ট গঠন করে দিই। বায়তুল মোকাররম মসজিদ আমাদের জাতীয় মসজিদ, কিন্তু এই জাতীয় মসজিদ এত ছোট ছিল যে নামাজের সময় অনেক সময় স্থান সংকলন হতো না, বিশেষ করে জুমা নামাজের সময়। আর তাছাড়া আমাদের মসজিদের কোনো মিনারও ছিল না, কারণ এটা যে আমাদের জাতীয় মসজিদ, এর যে একটু সৌন্দর্য বৃদ্ধি দরকার সে ব্যাপারে কিন্তু কেউ কখনো খবর নেয়নি, বিশেষ করে ওই 15ই আগস্ট পরে যারা সরকার এসেছে। তবে এই জাতীয় বায়তুল মোকাররম মসজিদের জায়গাটাও বঙ্গবন্ধু নির্দিষ্ট করে দেন, যেটা আমরা তার দলিল টলিল করে সেগুলি আওয়ামী লীগের সেই তাদেরকে দেয়। আর সেই সাথে এই মসজিদটা যাতে উন্নত হয় তার জন্য আমরা প্রকল্প নিই এবং সেই মসজিদ সম্প্রসারণ এবং তার সৌন্দর্য বৃদ্ধি, মিনার নির্মাণ এবং মসজিদের সামনে পুরো বঙ্গবন্ধু এভিনিউ এবং তার ওই সাথে একটা মুরালও তৈরি করে ওই জায়গাটাকে আমরা সৌন্দর্য সম্প্রসারণ করি। আমাদের দেশে শিক্ষার প্রসার শুরু হয় কিন্তু মাদ্রাসা শিক্ষা দিয়ে, এটা অনেকেই হয়তো স্বীকার করে না, কিন্তু এদেশে মাদ্রাসা শিক্ষা থেকেই কিন্তু আমাদের শিক্ষার প্রসার। কাজে মাদ্রাসা শিক্ষাকে বঙ্গবন্ধু যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি, আপনারা জানেন যে মাদ্রাসা বোর্ড তৈরি করে দেন। আর আমরা যখন দেখলাম যে শিক্ষাটাকে আরো
সার্বজনীন এবং উন্নত করা দরকার, এবং ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো শিক্ষা পূর্ণাঙ্গতা পায় না। প্রত্যেকটা মানুষের ধর্মীয় শিক্ষা দরকার। মানুষের জীবিকা চালানোর জন্য, মন মানসিকতা গড়ে তোলার জন্য নিশ্চয়ই তাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে, এবং সেটা শিশুকাল থেকেই দিতে হবে। তাই মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আমরা গ্রহণ করি। তাতে যারা এই শিক্ষা দেবেন তারাও একটা ভাতা পান, আবার যারা সেখানে যায় শিশুরা বা বয়স্ক সকলেই ওখানে অন্তত প্রাথমিক শিক্ষা বা প্রাক প্রাথমিক শিক্ষার একটা সুযোগ পান। কাজে আমরা সমগ্র দেশব্যাপী ইসলামী প্রতিষ্ঠানগুলি যাতে আরো শক্তিশালী হয় সেই ব্যবস্থাও আমরা গ্রহণ করি। সবথেকে দুঃখের বিষয় যে আমরা যে মসজিদ ভিত্তিক শিক্ষার কার্যক্রমটা হাতে নিয়েছিলাম, 2001 সালে যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলো তখন এখানে আর টাকা বরাদ্দ দেওয়া বা তেমন কোনো ব্যবস্থা তারা কিন্তু নেয়নি। তারা ওই ইসলামের নাম ভাঙিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা যতটা করেছে, কিন্তু ইসলাম প্রচার প্রসারে কোনো কাজই তারা করতো না, বরং তারা জঙ্গিবাদ, সন্ত্রাস এইসব কাজেই বেশি তাদের মন ছিল। কাজী আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন ওই 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পরেই বাংলাদেশ জঙ্গিদের দেশ হয়ে গেল। ইসলাম ধর্মের নামে মানুষ খুন করা, বোমা মারা বা একর অস্ত্র উঠিয়ে চলা, এভাবে এমনভাবে তাদের কার্যক্রম শুরু হলো, এবং হাজার হাজার আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার, মেয়েদের উপর অত্যাচার, ঠিক ওই 71 সালে পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে অত্যাচার করেছে ওই একই কায়দায় সমগ্র দেশব্যাপী তারা এই অত্যাচার নির্যাতন শুরু করলো। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী, জাতীয় খতিব সম্মেলন এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। প্রথম দফায় দেশব্যাপী 717টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত 30। ভারত থেকে এবার ডিজেল আমদানি শুরু করল বাংলাদেশ। আশাবাদ উত্তরবঙ্গে জ্বালানি তেলের সংকট কাটবে, তবে সাশ্রয়ী মূল্য নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। এবং স্বাস্থ্য ঝুঁকি জেনেও বেশি লাভের আশায় তামাক চাষে ঝুঁকছেন টাঙ্গাইলের চাষিরা। সরকারের নিষেধাজ্ঞা না থাকায় কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, দাবি প্রশাসনের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।